নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অনলাইন সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর আগস্ট মাস 2021 আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে সেই মডেল টাস্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমে যে প্রশ্নটি আছে একের দাগের এমসিকিউ, একের দাগের একটা এক্স ভ্যারিসেস ওয়াই। এখানে বলা আছে কি এক্স ভ্যারিসেস ওয়াই আর দেওয়া আছে 5x সমান 3y এবং 5x সমান 3y। তাহলে ভেদ ধ্রুবকটার মান কি হবে? তাহলে দেখো, এক্স ভার্সেস ওয়াই, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক, কেটা হলো ভেদ ধ্রুবক। তাহলে এক্স সমান যদি কে ওয়াই হয় তাহলে এক্স বাই ওয়াই সমান কে, তাহলে এটাই হচ্ছে ভেদ ধ্রুবক। আবার এক্স বাই ওয়াই সমান আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এক্স, এখানে দেওয়া আছে কি 5x সমান 3y, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 3/5। তাহলে এখানে কে সমান 3/5, তাহলে এটা সমানই হচ্ছে কে, অপশান ডি। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, 3/5, ভেদ ধ্রুবক 3/5। পরের প্রশ্নটা দেখো, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং প্রতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো একের দাগের 2-এর প্রশ্নটা। অমলের 5,000 টাকা, এটা খাটছে 9 মাসের জন্য, তাহলে এদের কার্যকরী মূলধন হবে 5,000 গণিত 9, যেহেতু 9 মাস খাটছে। আর ফতিমার 6,000 টাকা, এর 6,000 টাকা খাটছে 5 মাস, নিয়োজিত থাকছে 5 মাস, তাহলে এর কার্যকরী মূলধন হবে এটা। তাহলে এদের কার্যকরী মূলধনের অনুপাত হবে 5,000 গণিত 9 ইস্টু 6,000 গণিত 5। তাহলে এটা সমান কী হবে, 5 আমি 1000 দিয়ে ভাগ করে দিই দুদিকেই, 5 গণিত 9 ইস্টু এটা হবে 6 গণিত 5। 5 দিয়ে 5 দিয়ে যাবে, তাহলে 5 ক্যান্সেল হলো, 9:6, 9:6 বা 3 দিয়ে 3:2। এদের যে লভ্যাংশ অনুপাত হবে 3:2, এটা হচ্ছে অপশান এ। অপশান এটা হচ্ছে কারেক্ট। 3-এর দাগে যেটা আছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। আমরা ধরেছি একটা অকেন্দ্রীয় বৃত্ত, একটা অকেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র ও, বহিস্থ একটা বিন্দু পি, এখানে একটা বহিস্থ বিন্দু আমরা নিচ্ছি পি। এই পি থেকে এই বৃত্তটার উপরে একটা স্পর্শক, যেটা স্পর্শ করছে এই কিউ বিন্দুতে, এই কিউ বিন্দুতে স্পর্শ করছে। এবার বলা আছে ও কিউ 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর পিওটা হচ্ছে 15 সেন্টিমিটার, পিও 15 সেন্টিমিটার। আমাদের পিকিউ এর মান বের করতে হবে। এখানে দেখো, আমরা কি জানি, যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক আর সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এখানে ও কিউ আর পিকিউ পরস্পর সমকোণে থাকবে। তাহলে ও পি কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা কী পাবো? পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই ওপি কিউ সমকোণী ত্রিভুজের ওপিটা হবে অতিভুজ, আর ও কিউ আর ওপি দুটো সমকোণ সংলগ্ন বাহু হবে। তাহলে এখানে কি হবে, ওপি স্কোয়ার সমান হবে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এবার ও কিউর মান বলে দেওয়া আছে, ও কিউ বা ওপির মানও বলে দেওয়া আছে, ওপি হচ্ছে 15, তাহলে ওপি হচ্ছে 15 স্কোয়ার, আর ও কিউ হচ্ছে 9 স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার বা পিকিউ স্কোয়ার সমান 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। অতএব তাহলে পিকিউ সমান কী হবে, √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে অপশান বি ইজ কারেক্ট, অপশান বি, অপশান বিটা ঠিক হবে। এখান থেকে 4 প্রশ্নটা বলা আছে
দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাহলে তাদের আয়তনের অনুপাত কী হবে? আমরা ধরে নিচ্ছি দুটো নিরেট গোলক, তাদের দুটো গোলক, এটা একটা গোলক আর একটা গোলক, এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি R1 একক আর এর ব্যাসার্ধ R2 একক। দুটোর ব্যাসার্ধ যথাক্রমে R1 একক আর R2 একক। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4πr1² বর্গ একক, আর এর ক্ষেত্রফল হবে 4πr2² বর্গ একক। তাহলে এদের অনুপাত বলে দেওয়া আছে 25:16। তাহলে দেখো এটা কী হবে? 4πr1² = 4πr2² সমান হচ্ছে 25:16, বা R1² = R2² সমান হবে 25:16, বা R1² / R2² সমান 25/16, বা R1 / R2 সমান, এ দুটোর অনুপাত হবে √25/√16, তার মানে এটা হবে 5/4। যেহেতু R1 R2 দুটোই ধনাত্মক, তার জন্য এখানে R1/R2 প্লাস মাইনাসটা হলো না, শুধুমাত্র আমরা ধনাত্মক মানটা নিচ্ছি। এবার R1/R2 সমান 5/4 হলো। এবার যেটা চেয়েছে আমাদের যে তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত কী হবে? এখন আয়তনের অনুপাত, প্রথমটার আয়তন কী হবে? 4/3πr3, তাহলে 4/3πr1³ = 4/3πr2³। তাহলে 4/3π দুদিকেই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে R1³ = R2³, বা R1³/R2³। তাহলে R1/R2 মান জানা আছে, তার কিউব মানে 5/3/4, এটা হয়ে যাবে। এটা হবে কত? 5×5 = 25, 5 × 125, আর 4×4 = 16, আর 64। তাহলে তাদের আয়তনের অনুপাত হবে 125:64। অপশান ডিটা ঠিক হবে। এরপর 2-এর দাগে যেটা রয়েছে, সত্য না মিথ্যা বলতে হবে, কতগুলো বিবৃতি দেওয়া আছে। 2-এর দাগের একটা দেখো, একটি ঘড়ির মিনিটে কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। আমরা জানি একটা ঘড়িতে তার মিনিটে কাটা 1 ঘন্টায় পূর্ণ আবর্তন করে, 1 ঘন্টায় পূর্ণ আবর্তন করে। পূর্ণ আবর্তন করে মানে কত ডিগ্রি কোণ করে? 360 ডিগ্রি। আর আমরা যদি রেডিয়ানে বলি 2π রেডিয়ান। এবার আমরা দেখব যদি কোনো রেখা এই পজিশন থেকে এই দিকে কোণ করে, মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে তখন এই কোণটার পরিমাপ হয় ঋণাত্মক, এই কোণটা ঋণাত্মক। আর যদি কোনো রেখা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এই কোণটা হবে ধনাত্মক, পজিটিভ। তাহলে এখানে যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মিনিটের কাঁটাটা, সেক্ষেত্রে কোণগুলো প্রত্যেকটাই হবে নেগেটিভ। কিন্তু এখানে বলা আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। এটা ভুল। কারণ কি? এটা যদি বলা হতো যে -2π রেডিয়ান, তাহলে ওটা ঠিক হতো। তাহলে প্রথমের বিবৃতিটা মিথ্যা। পর দেখো, ABC একটা ত্রিভুজ যার BC বাহুর উপর D এমন একটি বিন্দু, আর এখানে বলা আছে ABC একটা যে কোনো ত্রিভুজ। আর কেমন ধরনের ত্রিভুজ কিন্তু কিছু বলা নেই। ABC একটা ত্রিভুজ, এই ABC ত্রিভুজের BC বাহুর উপর D এমন একটি বিন্দু যাতে করে AD লম্ব BC, এক কথা A থেকে BCর উপর লম্ব, তাহলে AD লম্ব BC। সুতরাং ABD ত্রিভুজ সদৃশ্য ACD ত্রিভুজ। এটা কখন সদৃশ্য হতো? যদি এখানে বলা থাকতো যে BAC একটা সমকোণী ত্রিভুজ যার BAC কোণটা সমকোণ, তখন এটা সদৃশ্যকোণী হতো। এখানে যেটা বলা আছে ABD ত্রিভুজ সদৃশ্য ADC ত্রিভুজ, যে বিবৃতিতে বলা আছে এটা হচ্ছে মিথ্যা। যদি BAC কোণটা 90 ডিগ্রি হতো, তাহলে আমরা এটা বলতে পারতাম যে ABD আর CAD সদৃশ্য।
2/3 একটি লম্ববৃত্তাকার শঙ্কু, আমার ছবিটা আঁকি। এটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু। এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে এটা হচ্ছে বি, এটা সি। এই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বিসি, তির্যক উচ্চতা এসি আর উচ্চতা এবি। এবি, বিসি আর এসি সবসময় একটা সমকোণী ত্রিভুজ, কারণ লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে এই উচ্চতা আর এই ভূমির ব্যাসার্ধ সবসময় সমকোণে থাকবে। তার জন্য এবিসি কোণ একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা হবে সত্য। পরের নম্বরে যেটা বলেছে, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত টাকা? আমরা কি জানি, লাভ বা ক্ষতি যখনই পরিমাপ দেখা হবে তখন তাদের মূলধনের অনুপাতেই তারা লভ্যাংশ পাবে, বা ক্ষতি হলে মূলধনের অনুপাতেই তাদের ক্ষতিটাও ভাগাভাগি করবে। এখানে যেটা বলা আছে, তাহলে দেখি মূলধনের অনুপাত। তাহলে ব্যবসা শুরু করেছিল তারা কী অনুপাতে? শুভেন্দু ছিল 1500 টাকা আর নৌশদ ছিল 1000 টাকা। তাহলে এদের অনুপাত 15:10, মানে 5-3 15, 5-2 10, 3:2 অনুপাতে এরা মূলধন দিয়েছিল ব্যবসাতে। এবার 1 বছরের পর ব্যবসায় ক্ষতি হচ্ছে কত? 75 টাকা ক্ষতি। তাহলে শুভেন্দুর কত ক্ষতি হবে? এটা ছিল শুভেন্দুর ভাগ। তাহলে শুভেন্দুর ক্ষতি হবে সমান, যে ক্ষতি হয়েছিল মোট 75 টাকা আর এর আনুপাতিক ভাগহার, মানে 3/3 + 2, মানে 75 গণিত এটা হবে 3-এর 5, 5 15-75, তাহলে এটা হবে 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি হতো 45 টাকা, কিন্তু এখানে বলা আছে 30 টাকা। তাহলে এখানে যে বিবৃতিটা আছে সেই বিবৃতিটা হচ্ছে মিথ্যা। পরের নম্বরটা বলছে, 3-এর দাগের একটা, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো একটা বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর। এবার যদি এস দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ মানে এই যে বাঁকা রেখা বরাবর যদি আমরা কোনো সুতা রাখি, সেই সুতাটার যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে এস। এই এস দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ যদি কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এস সমান আর ইন্টু থিটা, যেখানে এসটা হচ্ছে বৃত্তচাপটার দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, আর থিটাটা হচ্ছে কেন্দ্রে ওই এস বৃত্তচাপটা কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করেছে তার বৃত্তীয় পদ্ধতিতে মান, মানে রেডিয়ানে তার মানটা, রেডিয়ান এককে তার মানটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে? আমরা ধরে নিচ্ছি বৃত্তটার ব্যাসার্ধ আর, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি, বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি। বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এটা সমান হচ্ছে 5.5 সেন্টিমিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণ এখানে রেডিয়ানে বলেই দেওয়া আছে। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে এখানে π/16। তাহলে এস সমান আর থিটা, সেই ফর্মুলা অনুযায়ী কী হবে? এখন এস সমান হচ্ছে আর ইন্টু থিটা, বা মানগুলো আমরা বসাবো। এস হচ্ছে 5.5, আর ব্যাসার্ধের মান আমার জানা নেই, এটা বের করতে হবে। থিটা π/16, বা আর সমান হবে 16 ইন্টু 5.5/π, এটি হবে আর এর মান।
আমরা যদি পায়ের পরিবর্তে 22/7 বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো 16 ইন্টু 5.5, এটা হবে 22 গণিত এটা হলো 7, তাহলে এটা 55, 10 মিটার তুলতে আমরা নিচে গণিত 10 করি, 11 55, এটা হবে 5 2 10, 11 2 22, 2 দিয়ে 4, 4 16, নিচে 28। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ হবে 28 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার। এটা হলো 3 দাগের 2 অঙ্কটা দেখবে, বলা আছে কি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমরা জানি একটা লম্ববৃত্তাকার শঙ্কু তার ভূমির ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়, তাহলে তার আয়তন হয় 1/3 পাই r²h। তাহলে আমরা ধরে নিই এখানে বলে দেওয়া আছে উচ্চতাটা 12 সেমি, উচ্চতা h সমান 12 সেমি, ব্যাসার্ধটা আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে r সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে h, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আয়তন হবে আয়তন 1/3 পাই r²h, 1/3 পাই r²h, এইচটাই বলে দেওয়া আছে 12, এককটা হবে ঘন সেমি। তাহলে শর্তে এটা সমান হবে বলে দেওয়া আছে 100 পাই, শর্তে 1/3 পাই r² ইন্টু 12 সমান হচ্ছে 100 ইন্টু পাই। তো 2 থেকে পাই ক্যান্সেল হবে, 3 4 12 হয়ে যাবে, বা r² সমান এটা 4 25 100 হয়ে যাবে, 4r² সমান 100, তাহলে r² সমান হবে 25, বা r সমান 5, যেহেতু +-5 এর মাইনাসটা হবে না যেহেতু ব্যাসার্ধ, তার জন্য r হচ্ছে 5। অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেমি। 3টা x ভ্যারিসেস yz এবং y ভ্যারিসেস xz হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। x ভ্যারিসেস yz এবং y ভ্যারিসেস zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। এখানে দেওয়া আছে কি x ভ্যারিসেস yz। আমরা কি জানি যখন আমরা ভ্যারিসেস চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন আনবো তখন এটা ভেদ ধ্রুবক আনতে হবে আমাকে। তাহলে এখান থেকে আমি এটা করতে পারি x সমান k1 ইন্টু yz, যেখানে k1 সমান ভেদ ধ্রুবক, যেখানে k1টা হচ্ছে ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা x/y এটা বের করে নিচ্ছি, বা x/y সমান কী হবে k1 ইন্টু z, এটা তো 1 নম্বর দিলে। দ্বিতীয় একটা শর্ত বলে দেওয়া আছে y ভ্যারিসেস zx, আবার y ভ্যারিসেস zx, বা y সমান, তাহলে k1 নিলে আমরা এবার নিচ্ছি k2 ইন্টু zx, যেখানে k2 সমান ভেদ ধ্রুবক।
K2 হচ্ছে ভেদ ধ্রুবক। y বাই এক্স এটা সমান হবে K2 ইন্টু জেড, বা এক্স বাই ওয়াই হবে 1 বাই K2 ইন্টু জেড। 2 নম্বর। বা দেখো 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা তুলনা করি কী পাবো? 1 ও 2 এ দুটো সমীকরণ তুলনা করে পাই কী পাবো? K1 ইন্টু জেড, K1 ইন্টু জেড সমান 1 বাই K2 ইন্টু জেড, বা K1 ইন্টু K2 জেড স্কোয়ার, K1 K2 জেড স্কোয়ার সমান হচ্ছে 1, বা জেড স্কোয়ার সমান 1 বাই K1 ইন্টু K2, বা জেড সমান প্লাস মাইনাস হতে পারে 1 বাই রুট K1 ইন্টু K2। তাহলে যাই হোক, প্লাস হোক বা মাইনাস হোক, এটা একটা অশূন্য ধ্রুবক, এটা একটা অশূন্য ধ্রুবক। অতএব জেড একটি অশূন্য ধ্রুবক, জেড একটি অশূন্য ধ্রুবক, প্রমাণিত। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।